ডেইরি সেক্টর দিয়ে যদি শুরু করতে চায়, যদি ফার্ম শুরু করতে চায় যে ফ্যাটেনিং প্লাস ডেইরি দুইটা করবে, তাহলে আমি বলবো ভাইয়া আগে ফ্যাটেনিং দিয়ে শুরু করা উচিত। ফ্যাটেনিং দিয়ে শুরু করার কারণে ভাইয়া সে একটু অভিজ্ঞতা অর্জন করার পরে তারপর ভাইয়া এই সেক্টরটা যাবে, কারণ এই সেক্টরটা একটু ঝামেলা বেশি প্লাস রোগ বালাই বেশি প্লাস অনেক আশেপাশে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আর যদি সে মানে শুধু ডেইরি করবে তাহলে আমি বলবো সে মানে রানিং গরু না কিনে, মানে রানিং দুধের গরু না কিনে সে বকনা দিয়ে শুরু করুক। বকনা দিয়ে শুরু করুক, কারণ একটা গাভী গরুর মানে রানিং গাভী গরুর টাকা দিয়ে বকনা কেনা যাবে দুইটা, যে অ্যালবিনো জাতের মহিষ পালবো বা কিনবো। তো অ্যালবিনো গত বছরে খুঁজছি, রাজশাহী সিটি হাটে পাইনি, বা অনেক জায়গায় খোঁজ লাগাইছি পাইনি। তো এবার আল্লাহ মিলাই দিছে কেমনি জানি, তো ভাই এবার 4টা কিনছি আলহামদুলিল্লাহ রাজশাহী সিটি হাট থেকে। রাজশাহী সিটি থেকে এগুলো কত মাসের, মানে যখন কিনছেন কতদিন হচ্ছে? আমরা কিনছি 2.5 মাস। 2.5 মাস হচ্ছে, 2.5 অথবা 2 মাস এরকম। এমনিতে বয়স কেমন হতে পারে আপনাদের? এগুলো এখনো দাঁতে নাই, দাঁত ফাঁকাও হয় নাই। বড় 3টা, হ্যাঁ এই বড় 3টা এর 1000 প্লাস মাইনাস আছে। আমরা মানে এই মানে 3টাই তো ভাইয়া প্রাইস সেম, মানে 1000 কেজির কাছাকাছি। হ্যাঁ এটা ভাইয়া, এটা আমরা তো বিশাল সাইজ। জি ভাই, ঘরের ভিতরে তো বোঝা যাচ্ছে না। এটা আমরা কোরবানির ঈদের পরের দিকে মেপেছিলাম ভাইয়া, ওয়েট করছিলাম, এটা 850 প্লাস ছিল। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রামে, যেখানে সাউম এগ্রো ফার্ম নামের একটি গরুর খামারে 100টি গরু পালন করা হচ্ছে। খামারটি যাত্রা শুরু করেছিল করোনার সময়, যখন অনেক ব্যবসায় বন্ধ হয়ে যাচ্ছিল, অনেক পরিবারই ছিল অনিশ্চয়তায়। সে সময় নতুন কিছু করা খুব সহজ ছিল না, কিন্তু প্রবল ইচ্ছাশক্তির কারণেই খামারটি আজ একটি সফল মডেল ডেইরি খামারে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সাউম এগ্রো ফার্মের ডেইরি অংশে, যেখানে দুগ্ধজাত গাভী পালন করা হয়ে থাকে। এটি কিন্তু এই খামারের মূল অংশ, অর্থাৎ এখান থেকেই এই খামারের যাত্রা শুরু হয়েছিল। করোনার সময় এই খামারে মাত্র 6টি বকনা বাছুর দিয়ে যাত্রা শুরু করেছিল। খামারটিতে এখন 100টি গরু রয়েছে এবং এই ডেইরি অংশ থেকে প্রতিদিন 230 থেকে 240 লিটার দুধ উৎপাদন হয়ে থাকে এবং এই খামারের গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য প্রায় 22 বিঘা জমিতে ঘাস চাষ করা হয়ে থাকে। ডেইরি সেক্টরে সফল হতে গেলে প্রথমেই আপনাদেরকে সঠিক জাত নির্ণয় করতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে গরুগুলোকে নিয়মিত পরিমিত খাবার দিতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় সেটি হচ্ছে ঘাস। ঘাস ছাড়া কিন্তু ডেইরি সেক্টরে সফল হওয়া একেবারেই অসম্ভব। তাই আপনারা যারা ডেইরি সেক্টরে বিনিয়োগ করতে চান তারা অবশ্যই গাভী কেনার আগেই গাভীর জন্য ঘাসের ব্যবস্থা করবেন। সাউম এগ্রো ফার্মটি মূলত গাভী গরু দিয়ে যাত্রা শুরু করলেও এই খামারটি 3টি আলাদা আলাদা শেডে এখন কিন্তু গরু মোটা তাজাকরণের পাশাপাশি বাছুরের জন্য আলাদা একটি শেড নির্মাণ করা হয়েছে। আর আমরা এখন যেই শেড থেকে কথা বলছি এটি সাউম এগ্রোর প্রথম শেড। এখানে শুধুমাত্র গাভী গরুই রয়েছে। আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব সাউম এগ্রো ফার্মের দ্বিতীয় শেডে, যেখানে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা ডেইরি সেক্টর নিয়েও বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। আপনারা যারা গরু পালনের সাথে সম্পৃক্ত আছেন বা নতুন করে গরুর খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের বিশ্বাস আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় শেডে এবং এখানে আপনারা দেখছেন বেশ কিছু গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এর পাশাপাশি এখানে 4টি অ্যালবিনো জাতের মহিষও কিন্তু রয়েছে। মহিষগুলো মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, শখের বশে এখানে পালন করা হচ্ছে। এর পাশাপাশি এখানে শাহিওয়াল বা লাল রঙের যে গরুগুলো রয়েছে সেগুলোও রয়েছে। এছাড়াও দেশি জাতের গরু কিন্তু এখানে মোটা তাজাকরণ করা হচ্ছে। অর্থাৎ সকল শ্রেণীর কথা বিবেচনা করে এখানে সকল ধরনের গরু প্রস্তুত করা হচ্ছে আগামী কুরবানির ঈদ উপলক্ষে। প্রিয় দর্শক, আমরা একটু পরেই এই খামারের যিনি উদ্যোক্তা, একজন তরুণ উদ্যোক্তা যিনি এখন কলেজে পড়ালেখা করছেন, এটি মূলত তার বাবার খামার হলেও অধিকাংশ সময় এখানেই সাউম ভাই সময় দিয়ে থাকেন এবং দেখাশোনা করেন এ গরুগুলোকে।
আমরা একটু পরে তার সাথে কথা বলে এই খামার সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই খামারের সফলতাই তুলে ধরব না, এই খামারের কি কি ব্যর্থতা রয়েছে বা কি কি ভুল রয়েছে এই খামার প্রতিষ্ঠায়, সেই সব বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত কথা বলবো। চলুন আমরা এখন কথা বলছি এই খামারের উদ্যোক্তা সাউম ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি সাফায়াত সালাম সাউম ভাইয়ের সাথে, যিনি পড়ালেখার পাশাপাশি এই খামারটি দেখাশোনা করেন। এটা ওনার বাবার খামার, কিন্তু উনি দেখা যাচ্ছে অধিকাংশ সময় এই খামারটার সব কিছু দেখাশোনা করে থাকেন। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। সাউম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। আজকে আমরা আপনাদের খামারে এসেছি এবং আপনাদের খামারটা অনেক পরিকল্পিত এবং খুবই সুন্দর একটি খামার, এবং এখানে আপনারা ডেইরির পাশাপাশি ফ্যাটেনিং করতেছেন। সব কিছু মিলায় আপনাদের খামার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন মোটামুটি চলছে। যেমন ফার্স্টের দিকে যেমন কিছুটা অর্গানাইজ ছিল না, এখন যেহেতু দিন যাচ্ছে আরো অর্গানাইজ হচ্ছে ভাইয়া, এখন আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, এখন আপনাদের এখানে গরু আছে কতগুলো? আমাদের 100 প্লাস মাইনাস 100-এর কাছাকাছি। আচ্ছা, এখানে তো ফ্যাটেনিং এবং হচ্ছে ডেইরি দুটাই করা হচ্ছে, তাই না? জি। ডেইরিতে কেমন আছে, ফ্যাটেনিং এ কেমন আছে? দুটোই আলহামদুলিল্লাহ আমি ভালো বলবো। যেমন ভাইয়া ডেইরির একটু অসুবিধা আছে, ফার্স্ট মানে যারা নতুন খামার শুরু করবেন তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ ভাই ডেইরিতে অসুখ বিসুখ বেশি, তারপর বাচ্চার একটা ঝামেলা আছে, তারপরে যে দুধ দোয়ানোর একটা ঝামেলা আছে। আবার ফ্যাটেনিং এর হিসাব করতে গেলে ফ্যাটেনিং এ গরু কিনবো, পালবো, বিক্রি করবো, শেষ, কোনো ওইরকম কোনো ঝামেলাটা কম। এই ক্ষেত্রে একটু ঝামেলাটা মানে ডেইরি সেক্টর একটু বেশি। আচ্ছা, আপনাদের এই খামারটা শুরু হয়েছিল কত সালে? আমাদের যাত্রা শুরু 2022 সালের জানুয়ারির মাঝামাঝি থেকে। আচ্ছা, তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন? আমরা 6টা বকনা গরু দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, আপনাদের এই গরু পালন বা এই ডেইরি সেক্টর বা ফ্যাটেনিং সবকিছু মিলাইয়া এই গরু পালনের দিকে আপনারা কিভাবে আসলেন বা কি চিন্তা করে আসলেন? এইটা ভাইয়া পুরোটাই একটা শখ ছিল। মানে ছোটবেলা থেকে আমার মানে আমার দাদা, তারপর আমার চাচারাও গরু পালতো, তো সেখান থেকে এটা শখ, আমার বাবারও শখ ছিল, সেখান থেকে এটা শখ থেকে করতে করতে এটা এখন কমার্শিয়াল হয়ে গেছে। তো গরু পালনে আপনারা তো মোটামুটি 3-4 বছর হয়ে গেছে এখানে খামারটা করার পরে। তো এখন পর্যন্ত আপনাদের কাছে কোন বিষয়গুলো চ্যালেঞ্জিং মনে হয়? চ্যালেঞ্জিং বিষয় ভাইয়া, মানে সেই শুরু থেকেই গোখাদ্যের দাম বেশি, খাবারের দাম বেশি সাধারণত, যেমন ভুসির দাম সাধারণত বেশি। তার উপরে এই যে আমাদের এদিকে মানিকগঞ্জের এদিকে, যেহেতু ফার্মটা মানিকগঞ্জের এদিকে দুধের দাম অত বেশি না। যেমন ঢাকার দিকে যেমন 100-120 টাকা 30 টাকা লিটার বিক্রি হচ্ছে, আমাদের এদিকে 60 থেকে ম্যাক্সিমাম 70-75 টাকা, তাও পিক টাইমে, মানে কোনো ওকেশনের টাইমে। এই ক্ষেত্রে এই জিনিসগুলো চ্যালেঞ্জিং। আর ষাঁড় গরুর ক্ষেত্রে মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে হলো যেমন মার্কেটিংটা, মানে কোরবানির সময় যে আমরা গরুগুলো সেল করব, সেই মার্কেটিংটা, এই জিনিসগুলো একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, ফ্যাটেনিং এ যে গরুগুলো আপনাদের আছে এগুলা কি শুধুমাত্র কুরবানির জন্যই? না ভাই, আমাদের যেহেতু ডেইরি সেক্টর আছে, আমাদের এখান থেকে বাচ্চা উৎপাদন হয়। বাচ্চা উৎপাদন হওয়ার পাশাপাশি আমাদের কিছু ক্রস গরু তো সবাই ভাই কুরবানিতে নিতে চায় না। ক্রস গরু আমরা দেখা যায় অনেক সময় 27 রোজায় অথবা রোজার ঈদেও সেল করে দেন। জি। আচ্ছা, ওকে। আর এখানে আপনারা যে গরুগুলোতে ডেইরি করছেন, এখানে মূলত কোন জাতের গরুগুলো আছে? সব হোলস্টাইন ফ্রিজিয়ান বা ক্রস এরকম, তাই না? এবং এই গরুগুলো আপনার হচ্ছে এভারেজ কেমন দুধ দেয়? মানে 15-16-17 এভারেজ। আচ্ছা, টোটাল আপনারা ডেইরি সেক্টর থেকে কত কেজি দুধ পাচ্ছেন? আমরা এখন পাচ্ছি পার ডে 230 থেকে 240। মানে এভারেজ 220-30। এই দুধগুলো আপনারা বিক্রি করেন কিভাবে? আমরা আগে যেমন ভাই ফার্ম থেকে সকালবেলা একটা মিষ্টি দোকানে দেওয়া হতো, আর বিকেলে ফার্ম থেকে বিক্রি হয়ে যেত। এখন সেটা ভাইয়া একটা কোম্পানির সাথে ডিট করা, তারা সকাল বিকাল এসে তারা নিয়ে যায়, তাই না? আচ্ছা, তো এই গাভী গরুগুলোকে আপনারা নরমালি কি ধরনের খাবার খেতে দেন? আমরা ভাইয়া সাধারণ নর্মাল খাদ্য যেটা সেটাই, ভুসি, কুড়া, আর হলো আমরা যে খোল খাওয়াই। আর আমরা একটা মিক্সচার বানাই, হলো ভুট্টা, ছোলা, খাবার সোডা এইসব দিয়ে ওইটা খাওয়াই। ঘাসের ক্ষেত্রে? ঘাস আমাদের 20-22 বিঘা জমি ঘাস আছে, আমরা ঘাস খাওয়াই। এই খাবারগুলো আপনারা কতবার দেন, কিভাবে? আমরা সকালে আর বিকেলে। সকাল এবং বিকাল। জি।
আচ্ছা, তো ফ্যাটেনিংয়ের এবং হচ্ছে ডেইরিতে খাবারে কি কোনো পার্থক্য হয়? দুইটাকে আলাদা কোনো খাবার খাওয়াইতে হয় নাকি না, মোটামুটি আমরা একই? আলাদা কোনো খাবার খাওয়াই না। আচ্ছা। আমরা জাস্ট খালি ভাই যে ভিটামিন এন্ড মিনারেলস গুলা গাভী গরুর যেগুলো বেশি লাগে সেগুলো আমরা গাভী গরু করি। ওকে, মানে খাবারের ক্ষেত্রে না, তেমন কোনো খাবার বড় ক্ষেত্রে ধরনের আমাদের তেমন কোনো পরিবর্তন আলাদা নয়। পরিবর্তন নাই। আচ্ছা, আর রোগবালাইয়ের ক্ষেত্রে? রোগবালাই আমরা যত বছর ধরে এই সেক্টরে আছি তত বছরে আমরা মানে বড় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি। আচ্ছা তো তাও ডেইরি সেক্টরটা একটু রোগবালাই বেশি। আচ্ছা, আপনারা কি ধরনের ভ্যাকসিন করেন বা নিয়মিত কি ধরনের পরিচর্যা রাখেন? আমরা ভ্যাকসিন করি কুড়া, তারপর কৃমি 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 ডিওয়ার্মিং, তারপর তরকারি সব ভ্যাকসিন আমাদের সব করা করা। হয়। এখানে আপনাদের কি কোনো মানে সরকারিভাবে কোনো লোকজন আসে নাকি জি, হচ্ছে আমাদের ফিক্স করে আছে, সে সকাল বিকেল দুবেলায় আসে। দুবেলায় এসে দেখে যায়? জি, আপনারা তো এখানে শেডটা নির্মাণ করেছেন খুবই পরিকল্পিতভাবে, অনেকটা খোলা মেলা পরিবেশ। তারপরেও আপনাদের কাছে কি মনে হচ্ছে যে শেড নির্মাণ বা এই গরু পালনের কোন বিষয়গুলোতে আপনাদের মনে হয়েছে যে এগুলো হয়তো বা একটু আমাদের অন্যভাবে করা যেত বা একটু কিছুটা ভুল হয়েছে, এরকম কি কোনো কিছু হয়েছে? সিস্টেম ভুল বলতে যেমন গরুর যে শেডটা সেটা একটু উঁচা দরকার, আর একটু উঁচু করা আর লাগতো একটু না? উঁচু করা দরকার। এটা একটু নিচু হয়ে গেছে। আচ্ছা, ওকে, একটু নিচু হয়ে গেছে। তাও আমরা যতটুক মানে নতুন খামারি হিসেবে চেষ্টা করছি ততটুকু চেষ্টা আমরা করছেন। করছি। আচ্ছা, আর তারপর যেমন এই সাইডের যে খাবারের পাত্রগুলো খাবারের একটু ডিফারেন্ট, মানে একটা গরুর জন্য একটা দেওয়া বেটার। একটা দিলে ভালো হয়। একটা আপনারা দিলে এখানে ভালো। দিয়েছেন মোটামুটি তিনটা, আমার জন্য 3টা বা 2টা এরকম। 3টা বা 2টা করে দিয়েছেন। জি, ওকে, এগুলাই। মেইনলি এগুলাই মানে প্রবলেম আপনাদের জি, হয়েছে। আচ্ছা, তাইলে যারা ডেইরি সেক্টরে আসতে চাচ্ছে, মানে আমাদের দেশের যেই যুবকরা হোক বা যারা খামারের সাথে সম্পৃক্ত হতে চায়, তারা কিভাবে শুরু করতে পারে বা তারা কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে শুরু করবে? ডেইরি সেক্টর দিয়ে যদি শুরু করতে চায়, যদি ফার্ম শুরু করতে চায় যে ফ্যাটেনিং প্লাস ডেইরি দুইটা করবে, হ্যাঁ, তাহলে আমি বলবো আগে ফ্যাটেনিং দিয়ে শুরু করা উচিত। ওকে, ফ্যাটেনিং দিয়ে শুরু করার কারণে সে একটু অভিজ্ঞতা অর্জন করার পরে তারপর এই সেক্টরটা যাবে, কারণ এই সেক্টরটা একটু ঝামেলা বেশি। একটু ঝামেলা বেশি প্লাস রোগবালাই বেশি প্লাস অনেক আশেপাশে আনুষঙ্গিক অনেক বিষয় আছে। আর যদি সে মানে শুধু ডেইরি করবে, তাহলে আমি বলবো সে মানে রানিং গরু না কিনে, মানে রানিং দুধের গরু না কিনে সে বকনা দিয়ে শুরু করুক। ওকে, বকনা দিয়ে শুরু করুক, কারণ একটা গাভী গরুর মানে রানিং গাভী গরুর টাকা দিয়ে বকনা কেনা যাবে 2টা। ওই 2টা থেকে 1 বছর পালন করলে আমার 2টা বাছুর আসতেছে, প্লাস আমার এটার চেয়ে ডাবল দুধ আসতেছে। এই ক্ষেত্রে বকনা দিয়ে শুরু করা উচিত আমি বলবো। এবং নর্মালি যেই রানিং গরুগুলা যারা বিক্রি করে বাজার থেকে, যে গরুগুলা কিনা হয়, সেই গরুগুলাতেও কিন্তু অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় বিক্রি করা একটা হয়। কথা সবসময় মনে রাখবেন যে কেউ কখনো নিজের ভালো গাভী গরু বিক্রি করবে না। এটা বাজার থেকে সংগ্রহ করেন আর খামার থেকে সংগ্রহ করেন। খামার থেকে হাতে গোনা মানে খুব রেয়ার পাওয়া যাবে ভালো গরু। খামার থেকে মানে বিক্রি করবে এরকম গরু খামার কেউ কারো ভালো গরু বিক্রি করতে চায় না, করবেও না। সেই ক্ষেত্রে হচ্ছে মানে বকনা গরু দিয়ে শুরু করলে বেশি ভালো হবে। এবং জাতের ক্ষেত্রে কি ফ্রিজিয়ান দিয়ে করলে ফ্রিজিয়ান। ভালো? ফ্রিজিয়ান, মানে দুধের প্রোডাকশন যেহেতু ফ্রিজিয়ানের বেশি, ফ্রিজিয়ান দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা এখন একটা কথা খুব শুনতেছি যে 100% না বীজ না, দেওয়ার 100% তো 100% সিমেন্ট দেওয়া যায় ঠিক আছে, কিন্তু 100% তো সে প্রাণী সম্পদ ছাড়া আসলে এই সব গরু দিয়ে 100% যতই সিমেন্ট দেন আনানো সম্ভব না। সম্ভব না। সম্ভব, জাত উন্নয়নের মাধ্যমে সম্ভব। যেমন এটার নেক্সট জেনারেশন সেটাকে 100 বা 92% দিলে সেটা আবার জাত একটু এটার চেয়ে ভালো হবে। এভাবে আর কি জাত উন্নয়ন করে সাধারণত। আচ্ছা, ওকে। আর গরমের সময় কি গরুর কোনো সমস্যা হয় এখানে? গরমের সময় আমাদের 24 ঘন্টা ফ্যান চলতেছে, কোনো সমস্যা হয় না। আর আমাদের তো যেমন এই যে এখন ট্রিপল দেওয়া, এখন তখন তো এগুলো খুলে দেওয়া হয়, শুধু নেট থাকে আমাদের। আর এখানে তো চারদিক খোলা না, তো 24 ঘন্টা বাতাস যাওয়া আসা করে, এরকম তেমন কোনো সমস্যা হয় না। তেমন কোনো সমস্যা হয় না গরমের কারণে। আর এখান থেকে যে বাছুরগুলো আপনারা পান, সেই বাছুরগুলো কি আপনারা রেখে দেন নাকি বিক্রি করেন? না, আমরা বাছুর বিক্রি করি না। আমাদের যেগুলা ষাঁড় বাছুর হয় সেগুলো আমরা ফ্যাটেনিং করে বড় করে তারপর হয় কুরবানি ঈদে নয় রোজার ঈদে বিক্রি করি। আর যে বকনাগুলো হয় সেগুলো আমরা নেক্সট ডে গাভী বানাই বা গাভী তৈরি করি। আর যেগুলো যেমন অনেক বয়স হয়ে যায় গাভী আছে না, সেগুলো আমরা রিপ্লেস করে আমাদের বাচ্চাগুলো আমাদের মেন সিডে নিয়ে আসেন। জি। তো এই ডেইরি নিয়ে আপনাদের স্বপ্ন কত দূর, মানে আপনারা কত দূর যেতে চান বা কতগুলো গরু করতে চান? আমাদের তো স্বপ্ন অনেক,
আচ্ছা যেমন আমাদের তো ভাইয়া মনে করেন আরো গরু বাড়ানো হচ্ছে। আমাদের যেমন গত বছর গরু ছিল ভাইয়া 60 or 65, এখন ভাই আমাদের প্রায় 100 প্লাস বা 100 প্লাস মাইনাস এরকম গরু। আস্তে আস্তে বড় হচ্ছে ভাই, আশা করি আরো বড় হবে, এটাই স্বপ্ন। আচ্ছা। আর এই যে দুধ আপনার যে উৎপাদন হচ্ছে বা ভবিষ্যতে হবে, জি। তো এই দুধ দিয়ে আপনাদের কি ভবিষ্যতে কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট বা দুধের বাজারজাতকরণ এরকম কোনো মানে পরিকল্পনা আছে? আমাদের একটা পরিকল্পনা আছে ভাইয়া, যেটা মিষ্টির দোকান, মিষ্টি করা। এই একটা পরিকল্পনা আছে, সেটা আগামী 2-3 বছরের ভিতরে বাস্তবায়ন করারও ইচ্ছা আছে। এখন দেখি আল্লাহ ভরসা আচ্ছা, কি হয়। ইনশাআল্লাহ আপনি চাইলে অবশ্যই আপনারা পারবেন। আর মানিকগঞ্জের মিষ্টি তো বিখ্যাত। সেটা যারা খাইছে জানে যে মানিকগঞ্জের মিষ্টি খুবই বিখ্যাত এবং খুবই ভালো হয়। তো সাউম ভাই, আমরা এখন ডেইরি থেকে একটু ফ্যাটেনিং এ যাই, অবশ্যই। একটু গিয়ে ফ্যাটেনিং এর যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি। প্রিয় দর্শক, আমরা এখন এই সাউম ডেইরি খামার বা এগ্রো প্রজেক্টের যেখানে ফ্যাটেনিং করার জন্য যে গরুগুলো রাখা হয়েছে, অর্থাৎ মোটা তাজা করার জন্য, আমরা সেখানে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। সাউম ভাই, আমরা এখন আপনাদের ফ্যাটেনিং প্রজেক্টে, অর্থাৎ যেখানে আপনারা গরু মোটা তাজাকরণ করছেন। তো এখানে তো অনেক গরু আমি দেখতেছি এবং সব ধরনের গরু আছে। জি। আপনার হচ্ছে ফ্রিজিয়ান বা উন্নত জাতের যে গরুগুলো, পাশাপাশি এই পাশে আমরা দেখতেছি যে লাল যে শাহিওয়াল জাতের গরু, এবং বাহিরের অংশে আমরা দেখলাম যে ছোট দেশাল যে গরুগুলো রয়েছে। এবং এখানে সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা, এখানে আমরা 4টা অ্যালবিনো জাতের মহিষ দেখতেছি। হ্যাঁ, এই মহিষ আপনারা কি চিন্তা করে আপনাদের এই খামারে মহিষ রেখেছেন? বা আমরা মহিষ গত 2 বছর ধরেই পালন করি, বা গত 2 বছর ধরে সংগ্রহ করি। তো প্রত্যেক বছর নর্মাল যে কালো মহিষ, মোরা মহিষ, সেগুলো সংগ্রহ করতাম। তো এবার একটা শখ ছিল কি, মানে শখ ফার্মে শুরু থেকেই, যে অ্যালবিনো জাতের মহিষ পালবো বা কিনবো। তো অ্যালবিনো গত বছরে খুঁজছি, রাজশাহী সিটি হাটে পাইনি, বা অনেক জায়গায় খোঁজ লাগাইছি, পাইনি। তো এবার আল্লাহ মিলাই দিছে কেমনি জানি। তো ভাই এবার 4টা কিনছি আলহামদুলিল্লাহ, রাজশাহী সিটি হাট থেকে। রাজশাহী সিটি থেকে? জি। এগুলো কত মাসের, মানে যখন কিনছেন কতদিন হচ্ছে? আমরা কিনছি 2.5 মাস। 2.5 মাস হচ্ছে? 2.5 অথবা 2 মাস এরকম। এমনিতে বয়স কেমন হতে পারে আপনাদের? এগুলো এখনো দাঁতে নাই, দাঁতে নাই? দাঁত ফাঁকাও হয় নাই, দাঁত ফাঁকা হয় নাই। 1.5 বছরের নিচে বলা যায়। 1.5 বছরের নিচে। এগুলো আপনি দীর্ঘদিন মানে আপনার এখানে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই 4টা আপনাদের মানে কত টাকা দিয়ে কিনেছিলেন? এটা ভাইয়া 6-এর আশেপাশে। 6 লাখের মতো পড়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা সাউম ভাই, আমরা একটু সামনে যেই ফ্রিজিয়ান জাতের যে বড় গরুগুলো দেখছি, আমরা একটু সেগুলোতে দেখি। এগুলোর ওজন কেমন আছে এখন? বড় 3টা। হ্যাঁ, এই বড় 3টা এর 1000 প্লাস মাইনাস আছে। আমরা মানে এই মানে 3টাই তো ভাইয়া প্রায় সেম, মানে 1000 কেজির কাছাকাছি। হ্যাঁ। এটা ভাইয়া, এটা আমরা, তো বিশাল সাইজ। জি ভাইয়া, এখন ঘরের ভিতরে তো বোঝা যাচ্ছে না। এটা আমরা কোরবানির ঈদের পরের দিকে মেপেছিলাম ভাইয়া, ওয়েট করছিলাম, এটা 850 প্লাস ছিল। আচ্ছা, এখন কোরবানির ভাইয়া 6 মাস 5.5 মাস হয়ে গেছে। এটা কি আপনাদের খামারের এটা বাছুর? আমাদের খামারের বাছুর। আচ্ছা, বয়স কেমন ওর? এটা ভাইয়া 4 দাঁত। আচ্ছা, এই ঈদে কি সেল করবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আসলে বিশাল সাইজ। প্রিয় দর্শক, আপনারা দেখুন যে প্রায় 1000 কেজির একটি। দাঁত দেখাই দিই, দাঁত দেখাবে? দাঁত দেখাই দিতেছি। দেখি তোমার দাঁত কেমন। দাঁত আচ্ছা আচ্ছা, এই 3টা সবচাইতে মনে হয় এই খামারের বড় গরু, তাই না? এই গরুগুলো আপনারা যখন কুরবানিতে সেল করেন, তখন কি আপনাদের খামার থেকেই বিক্রি হয়ে যায় নাকি? কিছু গরু খামার থেকে বিক্রি হয়, কিছু গরু আমরা হাটে নিই। আর অনেক খামারিদের মধ্যে একটা প্রবণতা আছে ভাই, যে আমি ফার্ম করছি, আমি কেন হাটে নিব। হ্যাঁ, এটা ভাই আমাদের মধ্যে কাজ করে না। আমরা ফার্ম থেকেও আমাদের যতগুলো সেল হয় আমরা সেল করি। তারপর আমাদের কিছু থাকলে, বা আমরা না থাকলেও নেই, আর কিছু মনে করেন একেবারে সেল হইলেও নেই, কিছু না হইলেও নেই। আচ্ছা, মানে আমরা হাটে সাধারণত নিয়ে থাকি। নিয়ে যান। সেক্ষেত্রে কোন হাটগুলোতে নেন আপনারা? আমরা মানিকগঞ্জের সাধারণত হাটগুলো। মানিকগঞ্জের হাটগুলোতেই নিয়ে যান। আচ্ছা, এই গরুগুলো তো অনেক বড় সাইজের, এদের খাবারগুলো কি সেম খায় এরা? না, মানে খাবারগুলো সেম খায় বলতে, মানে রেশিও সেম না। আচ্ছা, রেশিও সেম না, কিন্তু ইয়া সেম, মানে খাবারের আইটেমগুলো সেম। আইটেমগুলো সেম, হয়তো পরিমাণে কোনটাতে পরিমাণে কম বা বেশি আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে আমরা দেখছিলাম যে শাহিওয়াল জাতের যে গরুগুলো আছে এই পাশে, কুরবানিতে মনে হয় সবচাইতে বেশি চাহিদা থাকে শাহিওয়ালের। শাহিওয়াল বা লাল গরু। লাল গরু, মানে সবাই একটু চায় যে লাল গরু, লাল গরুকেই পছন্দ করতে। জি। ওইটা কি গরু? ওইটা এটার জাত সম্পর্কে আমি জানি না, কিন্তু এটা একটু ইউনিক লাগতেছে না? মনে হচ্ছে যে আপনার ওই যে অনেক সময় আমরা যে বিভিন্ন সময় নীল গাই বা এই টাইপের কিছু দেখি,
কালারটা মানে অনেকটা মনে হচ্ছে যে একটা মানে কোনো বনের এরকম মনে হচ্ছে, কালারটা এরকম ভাই। কালারটা এরকম, তাই না? আচ্ছা, এখানে এইরকম শাহিওয়াল বা এই লাল রঙের যে গরুগুলো, এগুলো কতগুলো আছে আপনাদের? শাহিওয়াল আছে ভাই 13টা। 13টার মতো। এই সবগুলাই কুরবানিতে সেল হবে? সবগুলো কোরবানি ছিল 26 সালে। বুঝছি। আচ্ছা, এখানটায় আমরা যে আপনাদের খাবার যেখানে দেয়, এটা কি একটু বেশি উঁচু হয়ে গেছে কি? এটা একটু উঁচু হয়ে গেছে ভাইয়া। এই শেডের মধ্যে একটা প্রবলেমই আমাদের হইছে, একটু উঁচু হয়ে গেছে। মানে এগুলোর জন্য, এই সাইজগুলোর জন্য ঠিক আছে, ঠিক আছে। এই সাইজ মানে একটু ছোট গরুর জন্য, ছোট গরুর জন্য একটু কষ্ট হয়ে যায়। এর জন্য পরে ভাইয়া ওই যে ওগুলা করা, বাইরে করা। বুঝতে পারছি, বাহিরেগুলো তো আরো একটু ছোট ছোট, তাই না? জি জি। আচ্ছা, তাইলে আপনি যেটা বলছিলেন যে যারা নতুন করে খামার শুরু করতে চায়, আপনার পরামর্শ হচ্ছে তারা যেন এরকম ফ্যাটেনিংয়ে আসে, জি, জি। কারণ ডেয়ারিতে রোগ বালাইটা একটু বেশি বা দুধ বিক্রির একটা চ্যালেঞ্জ থাকে। আচ্ছা সাউন্ড ভাই, এখন পর্যন্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আপনাদের এই গরুর যে প্রজেক্টটা, জি। ডেয়ারি প্লাস ফ্যাটেনিং দুটাই মিলাইয়া আপনার হচ্ছে কেমন প্রফিটেবল মনে হচ্ছে গরুর সেক্টরে এসে? এটা ভাইয়া মনে করেন যারা ওই যে 3-4 মাস ব্যবসা করে বেরো যায় বা যারা শর্ট টার্ম গরু পালন করে তারা প্রফিট করতে পারে, কিন্তু ভাইয়া যারা এই যে আমাদের মতো লং টার্ম বা দীর্ঘমেয়াদী যাদের প্ল্যান, তারা এরকম প্রফিট করতে পারে না। তাও আমি বলবো আলহামদুলিল্লাহ প্রফিটেবল আছে, মানে প্রফিটেবল খারাপ আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিন্তু একেবারে এই যে গরু পালন করে অনেক টাকা ইনকাম করা যায় বা এরকম কোনো বিষয়? এটা ভুল ধারণা। এরা যারা করে ভাইয়া তাদের ব্যাপারে কিছু বলার নেই আমার। আচ্ছা, বাট আপনারা যেটা বলছেন যে যেটা লাভ হয় সেটা একটা নির্দিষ্ট মানে সংখ্যায় বা সেটা খুবই সীমিত। গরুর প্রতি সীমিত। আচ্ছা আচ্ছা, শাওন ভাই, আমরা তো আপনার খামারের মোটামুটি বেশ কিছু গরু দেখলাম। বাহিরের যে গরুগুলো রয়েছে আমরা একটু ওই পাশের গরুগুলো দেখতে চাচ্ছি, যেগুলো একেবারেই দেশাল জাতের যে গরুগুলো রয়েছে, আমরা একটু সেখানে যাব। ঘুরো। প্রিয় দর্শক, আপনারা দেখুন, আপনাদের খামারে আমরা দেখলাম যে 1000 কেজি ওজনেরও গরু রয়েছে, মানে ম্যাসিভ সাইজ। জি ভাই। সেই পাশাপাশি আপনারা এখানে আবার ছোট গরু রেখেছেন, আবার এই পাশে শাহিওয়াল বা রেড চিটাগাং জাতের যে গরুগুলো রয়েছে লাল রঙের, সেই গরুগুলো দেখলাম। তো এখানে সব ধরনের গরু রাখার কারণ কি? কোরবানি ঈদে সবার বাজেট কিন্তু সেম থাকে না, তো আমরা সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে আমরা এক হাই প্রাইস থেকে লো প্রাইস পর্যন্ত গরু রাখার চেষ্টা করছি। 1000 প্লাস মাইনাস থেকে 300-400 কেজি, 250-300 কেজির গরু আমাদের কাছে এখানে আছে। জি, মানে যারা এই খামারে আসুক তারা এখান থেকে আশা করি গরু কিনতে পারবে। কুরবানিতে চাহিদা থাকে কোন গরুগুলো সবচেয়ে বেশি? কুরবানিতে চাহিদা থাকে শাহিওয়াল বা লাল দেশাল, এই জাতের গরু, এই জাতের গরুগুলোর বেশি চাহিদা থাকে, তাই না? জি ভাই। আচ্ছা, এর পাশে আপনাদের যে আরো একটা শেড করছেন আপনারা মনে হয় নতুন করে, নতুন শেড, আমরা ওই শেডটাতে একটু দেখি। আপনাদের এখানে তো টোটাল 3টা শেড, জি তাই জি, না? টোটাল 3টা শেড। প্রিয় দর্শক, আমরা একেবারে এই শেষ যে শেড সেখানে যাচ্ছি। এখানে মোটামুটি টোটালি 3টি শেড রয়েছে, যার প্রথমটিতে ডেইরি, দ্বিতীয়টি যেখানে আমরা এখন অবস্থান করছিলাম সেটি হচ্ছে ফ্যাটেনিং, এবং তৃতীয় শেডটিতে কি আছে আমরা একটু দেখব। আপনারা দেখছেন আমরা যাচ্ছি এখন তৃতীয় শেডে, এবং এই পাশটাতে আপনারা দেখুন এখানে তারা দেশি মুরগি পালন করছে, এবং মুরগিগুলোর ওঠার সুবিধার্থে তারা এখানে একটা সিঁড়ি বা মই জাতীয় কিছু দিয়ে দিয়েছে। আমরা দেখি একটু মুরগি আছে কিনা। যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মুরগি কিন্তু রয়েছে, একটা মানে সমন্বিত খামার আর কি। এখানে ছাগলও আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এটি হচ্ছে সাউম ভাইদের তৃতীয় যে শেড, সেটি আমরা এখানে এসেছি, এবং এখানে আমরা দেখছি যে ডেইরি প্লাস হচ্ছে বাছুর গরু রাখা হয়েছে, তাই না? জি ভাই। এই শেডটা আপনারা কবে নির্মাণ করেছেন? এটা ভাইয়া গরু উঠানো হয়েছে 1-1.5 মাস। 1.5 মাস। এটা কি পরিকল্পনা করে করা? এটা ভাইয়া যেহেতু আমাদের বাছুরটা একটু বেশি, বাছুর আমাদের যেহেতু আমাদের গাড়ি গরু বেশি, আমাদের বাছুর একটু বেশি হয়, এই ক্ষেত্রে এই সেটটা করা, যে এই সাইডটা আমরা বাছুর ছেড়ে রাখবো, আর এই সাইডে যেগুলো একটু বেশি মানে ওই সাইডে জায়গা হচ্ছে না, সেগুলোকে আমরা এইদিকে শিফট করবো। এইদিকে শিফট করেছি, তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে বাছুর রয়েছে, বেশ কিছু বাছুর আমরা দেখছি এখানে, এবং এই পাশটাতে যে গরুগুলো
ওখানে জায়গা হচ্ছিল না, সেগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে। তো সব কিছু মিলাই আমরা আজকে বিস্তারিত কথা বললাম এই ডেইরি এবং ফ্যাটেনিং বিষয় নিয়ে, এবং আমাদের সাথে ছিলেন সাউম ভাই, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চাই যে আপনাদের যে স্বপ্ন রয়েছে বা আপনাদের খামারটা আপনারা যেই জায়গাতে দেখতে চান সেখানে আপনারা পৌঁছাতে পারবেন। আপনি ভালো থাকবেন, আবার আপনার সাথে কথা হবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনি মূল্যবান সময় নষ্ট করে আসছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো উন্নতি করতে পারি। অবশ্যই, ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অবস্থান করছিলাম মানিকগঞ্জের সাউম এগ্রো ফার্মে। আপনারা যদি সাউম এগ্রো ফার্মের মতো এরকম আরও গরুর খামারের চিত্র দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।